আমাদের ছাদে এই আমটা বেশ কয়েকটা হয়েছে। আমটা পেকেছে। আম্মা কতগুলো আছে এরকম? কয়টা দেখে আনেন তো। অনেক সুন্দর আম হয়েছে ছাদে, এরকম অনেকগুলো আমই হয়েছে। একটু দেখি। ও প্যাকেট করে রাখছে? হ্যাঁ, খুলে দেন। আমরা একটু ছিলে নিতে হবে না মা? দেখি পাকে না, এটা একটু হালকা রং আসছে। হ্যাঁ, এটা এগুলো অনেক সুন্দর রং হবে। ছাদের আম এগুলো, হ্যাঁ ছাদে হয়েছে। পেকে গেছে মা, অনেক সুন্দর। মজা। আব্বা তুমি খাবা? আমার ছেলে ঘুমায়নি, ওর আম খাওয়াবো। ছাদের আম এটা। হ্যাঁ, এটা এখনো বাগানের যেটা আছে ওটা এখনো পাকে নাই, ছাদের গুলো পেকে গেছে। এটা খুলনার আম, সাতক্ষীরার আম তাড়াতাড়ি পাকে। এইদিকে তো বেরেনা ম্যাঙ্গো পাকে দিলাম আমগুলো। ওকে, আমার ছেলেকে একটু খাওয়াই। আবার খাও খাও, খাবে না? এই ফেলে দিচ্ছে, বড় হয়ে গেছে বেশি। সরি ও ছোট মানুষ। দাঁড়াও, এটা না। মজা মিষ্টি। এখন আর ওরকম হবে না। অনেক মিষ্টি। বাবা ও অনেক খাই করে। খাচ্ছে না তো এখন কেবলই ভাত খাইছে তো খাবে না। ও বলে কখন খাবে। এই যে আমগুলো অনেক সুন্দর হয়েছে, এগুলো ছাদে। 30 টাকা। ঈদ মোবারক সবাইকে। আমি আছি, আমার ছেলে আছে। বাবা সবাইকে হাই দা। এই যে আমগুলো সুন্দর সুন্দর আম, এগুলো সব ছাদে হয়েছে। এইটা সুন্দর না বাবা? এই তো, এইটা দেখেন একটু রং আসছে। ও ওয়াও, এটা বেশি সুন্দর। ও খাবে না আম? সত্য দুধ ভাত খাইছে আম দিয়া? ও বাবা না। নানা ঘুমায় গেছে। আমার ছেলে বয়স কত শিখা? 1 বছর 21 মাস। না, সব মিলে 21 মাস। আবার খাবে না? না। বাবা টাকার দোকান। টাকার দোকান। বেনানা ম্যাঙ্গো দেরি আছে এখনো। ওই ছাদের আম তাড়াতাড়ি পাকছে, বাগানের আম এখনো পাকে নাই। এটা বাড়ির বাসার আম। এটা
আর নাকি যেগুলো একেবারেই পাতলা। হ্যাঁ তুমি ধরো না পাখি। আমি কোষ আছে। আম কি বাবা খাবা ওই দিলাম ও খাইলো না ভাত খাইছে কত কথা বলতেছে। বাবা বাবা পড়ে না যায়। হুম পড়ে না যায়। আম হুম শুনেন ব্যানানা ম্যাঙ্গো পাবেন আপনারা আরো কতদিন পরে জানেন আরো 15 দিন পরে না? এগুলো আগে পেকে গেছে এই শোনেন আপনার হলো শোনো আবার এই শার্টের দাম নাকি 8,000 থেকে 10,000 টাকা বুঝছো তাকে কাহিনীটা বড়। শোনেন এটা হলো আমার বউ আমি আমার শালি তাই না তিনজনের একসঙ্গে একটা ড্রেস বানানো হয়েছিল হ্যাঁ 22-এর বন্যার আগে তাই না এবং 22-এর বন্যায় আমরা এটা পইরা হলো সিলেটে ছিলাম আচ্ছা এটা হলো 3 পিস বানানোর শার্ট নাকি এটাই তো বলা যায় নাকি বা নর্মাল কাপড় ও শুনেন আপনার হলো 11 তারিখে আম কুরিয়ার করা হবে এটা হলো একটা মেসেজ আর যারা অর্ডার করেছেন প্রি অর্ডার করেছেন 200 টাকা থেকে 500 টাকা অ্যাডভান্স নিয়েছি তাদেরকে 11 তারিখে কুরিয়ার করা হবে হিমসাগর আম চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ক হিমসাগরটা 11 তারিখে পাবেন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী আর হলো আমি ঠিক 18 তারিখের দিকে থাকবো হলো নওগাঁ সাপাহারে কেন বলেন তো সাপাহারে রূপালি আম বিক্রি করব ওকে আমি নাকি ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি করেছি আমি ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি করিনি ডক্টর ইউনূস বিপ্লবের সঙ্গে গাদ্দারি করেছে তিনি নিজেকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আম খাচ্ছিলাম সেই সময় এই কমেন্টটা করেছেন আর জুলাই ফাউন্ডেশনের অর্থ কি লুটপাট হয়েছে সেটা তো সবাই জানেই চামড়াটা দেখেন আমের ওয়াও সুন্দর এই তো খেলাম এই তো হো বিদেশে পাঠানো যাবে কি না বুঝছি বিদেশে পাঠানো যাবে না আব্বা বাবা সবাইকে সালাম দাও বলো সালাম সালাম বলো তো বাবা বাবা বলো তো গিভ ইট গ্রিটিংস সালাম সালাম বলো আব্বা
এই যে ওই যে তোমার কাকুরা আছে লাইনে, সবাইকে সালাম বলো। হ্যাঁ, ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান দেশে ফিরেছেন। হ্যাঁ, এইটা নিয়ে একটা সুন্দর ভিডিও দিব, ঠিক আছে? ওকে। ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও দিব। এই, তুমি কি বলে দেবো বলে দেবো বলে দেবো তুমি কি করছো বলে দেবো? বলবো? বলে দেবো কি করছো? টাটা দিয়ে দাও, টাটা, বাই বাই। বাবা বাবা কি করছে? সুন্দর সুন্দর আম ছাদ থেকে পাড়া হয়েছে, একটু দেখালাম আম পরিপক্ক হচ্ছে। সো আপনারা আশা করি কতদিন এটা পাকতে? তো 107 দিন লাগে না পাড়ে রাখলে? পরশুদিন পারছো, এখন তো পাকেনি, তার মানে 3 দিন হয়ে যাচ্ছে। 3 দিন, আরো 3 দিন লাগবে নাকি পুরোপুরি? হ্যাঁ, আর 4-5 দিন লাগবে। সব মিলে 4-5 দিন লাগে পাকতে। না না ম্যাঙ্গো, আব্বা তোমার মন খারাপ? জি জি, ওটা খালি গানা ঠিক হয় না তাই না লাইভে? সরি, আল্লাহ হাফেজ। বিভেদ বিভেদ আমরা করি নাই, বিভেদ যারা করছে তাদের কাছ থেকে জবাব নিতে হবে। ঈদ মোবারক, ঈদ মোবারক। সত্য, তোমাকে ঈদ মোবারক বলছে, বলো ঈদ মোবারক। বাবা একটু পানি দিবা? আজকে সত্য বড় হয়ে গেছে। আম আম খা, আম খা। শোনেন, যাদের আম লাগবে আম দেবো হলো 11 তারিখে, তাই না শিখা? কুরিয়ারে 11 তারিখে অন হবে। হ্যাঁ, আবার কাঁঠাল খাবো এবার। ও, আমার আমের চেয়ে কাঁঠাল বেশি ভালো লাগে। রাজনীতি একটা হিম্মতের বিষয়, যার হিম্মত নাই সে রাজনীতি করবে কেন? শোনেন, আজকে বলি, যেহেতু রাষ্ট্রপতি হামিদ খান দেশে ফিরে এসেছেন এবং তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়নি, সে আওয়ামী লীগের একজন নির্বাহী একজন ব্যক্তি, তাই না? আবার তাকে আসার পরেও গ্রেপ্তার করা হবে না, এর অর্থ আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো, তাই না? বলা যায় না এটা? হামিদ খান দেশে ফিরে আসছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো না তাহলে? এবং হামিদ খানের হিম্মত আছে বলা যায়। হামিদ খান সাহেব আগেও আওয়ামী লীগের হাল ধরেছিলেন। হামিদ খান সাহেব এবার দেশে ফেরার মধ্য দিয়ে আওয়ামী লীগের অবস্থান আরও সুসংহত হবে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে কি চাকরি ফেরত দেওয়া হবে? আর সত্যিকার অর্থেই যিনি হামিদ খানকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন তার চাকরি কি বাদ হবে? জিজ্ঞাসা করছি আর কি। রাষ্ট্রপতি হামিদ খান কি খারাপ ছিল? রাষ্ট্রপতি হামিদ খান কেমন ছিল
একজন হাস্যরস মানুষ ছিল। আওয়ামী লীগের তো সহযোগী আওয়ামী লীগই সে করতো। তো আওয়ামী লীগ করা যতটা খারাপ অতটাই খারাপ হামিদ খান, এটাই আর কি, তাই না? হ্যাঁ, বুঝিনি। ও, খুনিদের মাপ তো ইউনুসই করছে। হ্যাঁ হ্যাঁ, মাকে ডাকছে সে। আচ্ছা, একজন লিখেছে বিকাশে যে টাকা যা মেরেছো বাজান ফেরত দেবে। আমরা তো বিকাশে টাকা নেই না, বিকাশে টাকা নেয় এখন হ্যাঁ ডক্টর ইউনূসের পিয়ারে এনসিপি। তোমরা এনসিপি কে বলো, তাই না? আওয়ামী লীগের সবাই কি খারাপ ছিল? এই প্রশ্নের জন্য বলি, এনসিপির সবাই কি ভালো? এই সরকারের সবাই কি ভালো? এইটাই আর কি আওয়ামী লীগের ক্ষেত্রেও। কাঁঠাল খেতে কাঁটা চামচ লাগবে এখন আমার, আমি হাত ধুয়েছি। তুমি কি কাঁটা চামচ দিবা? ৭১ বিষয়ে বারবার জিজ্ঞাসা কইরা জামাতের সাথে আমার ক্যাচাল লাগাই দেন, বুঝছেন? আমার বাসা আফতাবনগর। একাত্তরের বিষয়ে প্রশ্ন করেছেন তো, পড়ে গেল বাবা। ৭১ বিষয়ে প্রশ্ন করেছেন, শুনতে ভাল লাগবে। ৭১ আমাদের একটা বড় জেনারেশন আছে, সেই জেনারেশন ৭১কে অনেক ভালোবাসে। পাশাপাশি আওয়ামী লীগের দীর্ঘ সময়ের শাসনের কারণে আওয়ামী লীগ অজনপ্রিয় হয়ে যায়, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই ঘৃণার পাত্রে রূপান্তরিত হয়। কিন্তু তাই বলে ৭১কে এদেশের মানুষ, এই নতুন প্রজন্ম ৭১কে অসম্মান করে এইটা না। ওই দিন যে বলা হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা শুধুমাত্র শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার জন্য এই বাক্যটি বলা হয়েছে। এই বাক্য বলার অর্থ এই না যে এই ছাত্র সমাজ, এই তরুণ সমাজ রাজাকার হইতে চায়। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে গিয়ে যেই পংক্তি বলা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এর অর্থ এই না যে ছাত্ররা, যুবকরা, তরুণরা রাজাকার হইতে চায়। শুধু ছাত্ররা, তরুণরা না, এমনকি যাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয় তারাও আর রাজাকার হইতে চায় না আমার মনে হয়। তারা কি রাজাকার হইতে চায়? তারাও তো হতে চায় না। এই বাংলাদেশের কেউই রাজাকার হতে চায় না। ওইটা কথার কথা বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা রাজাকারকে সমর্থন করে বলা হচ্ছে, বিষয়টা এরকম না। বরঞ্চ শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে এই বাক্যটি বলা হয়েছিল। এটা নিয়ে যারা রাজাকার তাদের উচ্ছ্বাস করার কিছু নাই, যারা আল বদর তাদের উচ্ছ্বাস করার কিছু নাই, যারা আল শামস তাদের উচ্ছ্বাস করার কিছু নাই, কারণ তাদের উচ্ছ্বাস দেওয়ার জন্য এই বাক্যটি বলা হয়নি। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে এই বাক্যটি বলা হয়েছে। এইরকম বলার সুযোগ নাই রাজাকার পরিচয় দিয়ে গর্ববোধ করছে। এটা যদি কেউ বলে তাহলে সে বাংলাদেশের সন্তান না, সে
কেউ যদি রাজাকার পরিচয় নিয়ে গর্ববোধ করে তাহলে সে পাকিস্তানের উত্তরসূরি বা পাকিস্তানকে সমর্থন করে, অথবা ওই সময় গণহত্যাকে সমর্থন করে। হ্যাঁ, রাজাকার পরিচয় নিয়ে যে গর্ববোধ করবে সে আসলেই বাংলাদেশের নাগরিকদের জন্য লজ্জা। যেই এই গর্ববোধ করবে, যত সুফি দরবেশি হোক, হ্যাঁ, 24-এর গণহত্যার তুলনায় 71-এর গণহত্যা অনেক ভয়ঙ্কর, অনেক বীভৎস। অসংখ্য মা বোনকে সম্ভ্রমহানি করেছে এবং রাজাকাররা আমাদের এই মা বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এটা শুধু সিনেমায় না, গল্পে না, নাটকে না। আমাদের পরিবার ক্লোজলি মুক্তিযোদ্ধাদের সাথে, ওই সময়ের ক্ষতিগ্রস্ত একটি পরিবার। আমার নানা এবং নানার ভাই দুজন চিকিৎসক ছিল। তারা ওই সময় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার কারণে আমাদের পুরা ফ্যামিলি অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি কিছুটা, পরিবারের বংশানুক্রমে আমাদের অভিভাবকদের কাছ থেকে সেই গল্পগুলো আমরা শুনে আসছি। তো এটা আর কি, বিহারিরা কী ধরনের ওই সময় জুলুম নিপীড়ন করেছে পাক বাহিনীর হয়ে, রাজাকাররা কী ধরনের জুলুম নিপীড়ন করেছে, এটা আমরা জানি। ঠিক আছে? এই আর কি। এটা একটা দুর্ভাগ্য। যাদেরকে রাজাকার বলা হয় তাদের রাজনীতির জন্য দুর্ভাগ্য। তাদেরকে অনেক দিন এটা শুনতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনার হলো, এটা আমাদের একটা নতুন জন্ম। এটা ভারতের জন্ম দেওয়া, এগুলো রাজাকারদের ন্যারেটিভ। হ্যাঁ, যাও যাও যাও, দেখি বাবা, নাম 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 না, যাও নানির কাছে যাও, নানির কাছে যাও, যাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। আমাদের এই মুক্তিযুদ্ধ ভারতের জন্ম দেওয়া, এগুলো রাজাকারদের ন্যারেটিভ। তো বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল, এগুলো যারা বলে তাদের জন্মের সমস্যা আছে, তারা আজন্ম রাজাকার। বাংলাদেশের জন্ম ভুল ছিল? বাংলাদেশের জন্ম ভুল ছিল না। তো এগুলো বলে যারা এখনও পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে, তারা এগুলো বলে। তো এটা তো ইলিয়াস ভাইও তো বলছিল ভালোভাবেই। ইলিয়াস ভাই যত গভীরভাবে বলছে অত গভীরভাবে বলার আমার সাহসও নাই। বর্তমান রাজনীতির ভবিষ্যৎ আর কি হবে? রাজনীতির পথেই ফিরবে। ভবিষ্যতে আওয়ামী লীগ ভালো করবে। ভাবা যায়, দেখেন 1971-এ একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন পক্ষ নিয়েছে। সেই পক্ষে যারা বিজয়ী হয়েছে তারা বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশের জন্মের পক্ষে ছিল, তারা বিজয়ী হয়েছে। এটা শুধু আওয়ামী লীগের বিজয় ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিজয়, ভাসানী সাহেবের বিজয়, আতাউল গনি ওসমানের বিজয়, এবং তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়ে এবং তাদের রাজনৈতিক লিগেসি এখনও বিদ্যমান আছে। এটা বাংলাদেশপন্থীদের বিজয়। ওই সময় একটা অংশ বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছে, বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছিল এবং তারা বাংলাদেশের জন্মের পরেও বাংলাদেশের বিরুদ্ধে অনেক কাজ করেছে। তো এটা ওই সময়ের প্রেক্ষাপটে
অনেকের অবস্থান তো থাকতেই পারে, এরকম অবস্থান ওই সময় থাকা স্বাভাবিক। মানে একটা পক্ষ ওই পক্ষ এই পক্ষ হবে, যেমন এখন ইউনূস স্যারের পক্ষ, ইউনূস স্যারের বিরোধী পক্ষ এরকম আছে, আওয়ামী লীগের পক্ষ আওয়ামী লীগের বিরোধী, এরকম থাকা স্বাভাবিক। কিন্তু একটা বাংলাদেশ নামে একটা ভূখণ্ড জন্ম নিয়েছে, এখনও এই কথাটা বলা, ওই সময় মানে ওই যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল তারাই সঠিক ছিল, এই কথাটা চরম দেশদ্রোহী একটা কথা। তো এই কথাগুলো যারা বলছে তাদের জন্য জাস্ট এক রাস ঘৃণা, পাশাপাশি রাজাকার পরিচয়, গর্বের পরিচয়, এইটার জন্য এক রাস ঘৃণা। এবং তাদের এই নোংরা মন মানসিকতা থেকে আল্লাহ হেদায়েত দান করুক, এটা হলো আমাদের চাওয়া। আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করছি, একসঙ্গে বসবাস করব। যারা ওই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের অনেকে মারা গেছে, তাদের অনেকে আপনার দু একজন হয়তো বা বেঁচেও আছে, ওইটা বিষয় না। কিন্তু ওই যে একটা ন্যারেটিভ যে আমাদের মুক্তিযুদ্ধটা ভুল ছিল, এই ন্যারেটিভটা এখনও প্র্যাকটিস করার চেষ্টা করে রাজাকার পরিচয়, গর্বের, এটাই একটা খুব বাজে বিষয়। তো এইটা হলো মানতে পারি না। হ্যাঁ, আমরা গণতান্ত্রিক আন্দোলনে জামাতের সঙ্গে একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তারা যখন বিপদে ছিল তাদের বিপদে কথা বলেছি, তারা নিজেরাও কথা বলার সাহস পাইতো না, আমরা একটু কথা বলতাম, আমাদেরকে কি প্রশংসা করতো দেখা হলে, মানে চা খাওয়াইতো, ভাত খাওয়াইতো, গদগদ যে তারা কথা বলতে পারছে না, তাদের হয়ে আমরা একটু কথা বলছি, তাদের পরিবেশ একটু করে স্বাভাবিক করছি। আমরা দিনের পর দিন এটা করেছি যে গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রামের সহযোগী, এটা ঠিক আছে, এবং তারা বাংলাদেশে রাজনীতি করছে, বাংলাদেশে রাজনীতি করবে। কিন্তু ওই কথাগুলো ভালো লাগে না, যে রাজাকার পরিচয়, গর্বের, তারপরে এটা ভাল লাগে না। তো এটাকে অনেকে পজিটিভ নেগেটিভলি নিতে পারেন, নেন, সমস্যা নাই, আমার ভাল লাগে না। তাদেরকে হেল্প করেছি অনেক, তাদের কাছ থেকে 2 পয়সার হেল্প নেইনি। জামাতের কেউ বলতে পারবে না, হ্যাঁ, একবারে আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত এই হয়তো বা সামনে সামনে দেখা হয়েছে, চা খাওয়াইছে, আমিও চা খাওয়াইছি, এইটুকুই, ঠিক আছে। কিন্তু ওদের কাছ থেকে 2 পয়সা কখনো হেল্প নেওয়া, জামাতের কোনো নেতৃবৃন্দের কাছ থেকে দেখা করা, সাক্ষাৎ করা, এটা আমার মানে রাজনৈতিক জীবনে আমি এটা নেইনি, ঠিক আছে। তাদের অর্থ আমার মানে তাদের কাছে চাইও নেই। আর তারা এই ধরনের মানে হলো তাদের দলের বাহিরে কাউকে ফুটা পয়সা দানও করে না কখনো, তাদের এটা স্টাইল। তারা তাদের সমস্ত অর্থ নিজেদের কাজেই ব্যয় করবে, নিজেদের মতো করেই করবে, এইটা। আর আজকে একটা কথা বলি, জামাতি ইসলাম যে বাংলাদেশের সেবা করবে অথবা দেশের সেবা করবে, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এই ধরনের বিভিন্ন বক্তব্য অনেক সময় দিচ্ছে। আজকে যে একটা প্রশ্ন তুলব, সেই প্রশ্নটা তারা হজম করতে পারবে না। জামাত যে বলে যুবকদের কর্মসংস্থান করবে, জামাতের যেই হাসপাতাল আছে, জামাতের যেই ব্যাংক আছে, সেই ব্যাংকে জামাতের অনুসারী না হলে তাদেরকে চাকরি দেয়, তাদের কর্মসংস্থান দেয়। ইসলামী ব্যাংকে শিবির না করলে ওইখানে কেউ চাকরি পায়? তো জামাত তো ক্ষমতায় যাওয়ার আগেই যেই ব্যাংক প্রতিষ্ঠান, ব্যবসা, সেগুলোতে তাদের মতাদর্শের বাইরে কাউকে চাকরি দেয় না, কর্মসংস্থান দেয় না। তাহলে ক্ষমতায় আসলে তারা যুবকদের কিভাবে কর্মসংস্থান করবে? হ্যাঁ, তারা তো ওই সময়ও শুধুমাত্র দেখে দেখে যারা জামাত করে, শিবির করে, তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে কাজ দেবে। তো তারা যে ক্ষমতায় আসলে দেশের মানুষের সেবা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, যুবকদের চাকরি দেবে, তার প্রমাণ তো তারা আগে থেকেও দেখাতে পারত, যে ইসলামী ব্যাংকে শিবির মতাদর্শের বাহিরেও মানুষ চাকরি পাবে। হ্যাঁ, ইবনে সিনাতে জামাত ইসলামের মতবাদের বাহিরেও চাকরি পাবে। ইসলামী ব্যাংক হাসপাতাল, সেখানে তাদের মতাদর্শের বাহিরের লোকও কাজ করবে, চাকরি করবে। এটা তো তারা কখনো স্পেস দেয় না। তো যারা এখনই স্পেস দেয় না, ক্ষমতায় আসলে তারা সবাইকে কর্মসংস্থান করবে নাকি নিজের দলকে দেখে দেখে তাদেরকে সুবিধা দেবে, এটা তো তখন দেখা যাবে আর কি, তাই না? এই আর কি একটা বাস্তবতা আর কি, আমার অবজারভেশন। যা করতে চাই এখন থেকে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? সব মতের মানুষকে কর্মের সুযোগ দিতে হবে তাদের প্রতিষ্ঠানে, তখন না দেখা যাবে তারা কত টাকা উদার। এই যে আর একটা হাতে হাড়ি ভেঙে দিলাম, এই ব্যাখ্যা কেউ কখনো দেয়নি। জামাতের প্রতিষ্ঠানে বাহিরের কাউকে চাকরি দেয় না, দেখছেন? তো ওরা দেশের মানুষকে সেবা করবে কিভাবে?
জামাতে যারা এখানে এসে গালি দিচ্ছে, যখন তোমরা কথা বলতে পারো নাই, আমরা দুই চারটে তোমাদের পক্ষে কথা বলছি, অনেক অনেক কথা বলছি, তখন বাপ ডাক্তার তো, এখন আইসা হঠাৎ করে খারাপ হয়ে গেলাম, তাই না? তোমরা আবার বিপদে পড়বা, তখন আবার তোমাদেরকে হেল্প করব, টেনশন করো না, তখন আবার বাপ ডাইকো। জনগণের ম্যান্ডেট নিয়ে এসেও এনসিপি কেন ছিটকে পড়েছে? জনগণের ম্যান্ডেট আবার কি? জনগণের ম্যান্ডেট এনসিপি কেমনে পায়? আজকে আরেকটা মজার ঘটনা বলি, শুনেন। জামাত কেন টিকবে না বা জামাত কেন সফল হবে না, এই বিষয়ে আজকের এই ভিডিওটা অনেক পিছনে, তো সবাই মনে করবে আমের ভিডিও, পিছন থেকে দেখবে না, যারা দেখবে তারা শুধু জানবে। প্রত্যেকটা এলাকায় জামাত কেন ভালো করবে না তার ব্যাখ্যা বলছি। প্রত্যেকটা এলাকায়, ধরেন আমার এলাকায় 5,000 মানুষ আছে, এই 5,000 মানুষের মধ্যে মাত্র 22 থেকে 25 জন মানুষ ফজরের নামাজে অংশ নেয়, মাঝে মাঝে 15 জন, জহরের নামাজে 70-80 জন, আসরের নামাজে 70-80 জন, মাগরিবের নামাজে একটু বেশি হয়, 100 জনের মতো হয়। এই 5,000 মানুষের মধ্যে 100 জন মাত্র নামাজে অংশ নেয়। এই 100 জনের মধ্যে ধরেন 8 থেকে 10 জন বা 5 জন হবে জামাতে ইসলাম করে, আর বাকি সবাই ভিন্ন মতাদর্শের হলেও তারা নামাজ পড়ে। বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, চরমনায় তারা। এবং এই মসজিদগুলো আছে না, যে কওমি মসজিদগুলো, কওমি মাদ্রাসার হুজুররা আছে মসজিদে মসজিদে, এই সকল হুজুর মনে করে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসাগুলো দখল নিয়ে নেবে। এই হুজুররা মনে করে, আমার একটা পিওর অবজারভেশন বলছি আমি, হ্যাঁ। তো এই মনে করা থেকে এই কওমি ঘরানার হুজুরগুলো তাদের অস্তিত্বের সংকটের কারণে তারা জামাতকে কোনো স্পেস দিতে চায় না মসজিদ ভিত্তিক আলোচনায়, আলাপ আলোচনায়। এবং এই যে তারা যে আপনার হলো এলাকায় এলাকায় এই জনসমর্থন নেবে, তার বিরুদ্ধে প্রচারণায় কাজ করে কওমি ঘরানার হুজুররা। তো এই যে আপনার হলো ইসলামিক সংগঠনগুলোর মধ্যেই জামাতের একটা বিরোধিতা, জামাতকে তারা থ্রেট মনে করে, হ্যাঁ। এই কওমি মাদ্রাসা তারা আওয়ামী লীগকে থ্রেট মনে করে না, বিএনপিকে থ্রেট মনে করে না, জামাতকে থ্রেট মনে করে। এমন অনেক ঘটনা আছে, অনেক জায়গায় অনেক কওমি ঘরানার হুজুরকে জামাতের লোকেরা বের করে দিয়েছে। তো এই যে একটা এলাকায় 5,000 মানুষের মধ্যে মাত্র 7 থেকে 8 জন মানুষ জামাতকে সমর্থন করে, বাট তারা সংঘবদ্ধ, কিন্তু ওই সংখ্যাটা এখান থেকে বাড়েও না, এখান থেকে কমেও না। এটা সারা বাংলাদেশের যারা মধ্যমপন্থী মানুষগুলো, তারা এই ধরনের ইসলামিক সংগঠনকে অতটা পছন্দ করে না। এটা হলো একটা বাস্তবতা। তারা নামাজ পড়ে, তারা রোজা করে, তাহাজ্জুদ পড়ে, বাট জামাতকে পছন্দ করে না। কী কারণে করে না জানি না, তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ থাকতে পারে। তো এই যে মসজিদ ভিত্তিক ইমামদের জামাতের প্রতি বিরোধিতা, তারা যে জামাতকে আতঙ্কের কারণ মনে করে, অস্তিত্বের সংকটের কারণ হিসেবে মনে করে, এই কারণেই জামাত কোনো দিন ভালো করতে পারবে না। জামাতের হতে পারে সারা দেশ থেকে 100, 200, 500, 1000 মানুষ কমেন্টে এসে তাদের পক্ষে ভোট দিচ্ছে, বা 1 লক্ষ মানুষ একসঙ্গে এসে ফাংশন করছে, হ্যাঁ। তারা প্রচুর পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করে, একবারে জামাতের টপ লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত প্রচুর ফাংশনে। এরকম মোবাইল ফোন আওয়ামী লীগের লোকেরা ব্যবহার করে না, বিএনপির লোকেরা ব্যবহার করে না, ইসলামী আন্দোলনের লোকেরা খুবই রেয়ারলি মোবাইল ব্যবহার করে, হেফাজতে ইসলামের লোকেরা মোবাইল ব্যবহার করে না বললেই চলে। এমনকি তারা এই মোবাইলে ওয়াজ মাহফিল এসবও পছন্দ করে না। হ্যাঁ, বড় বড় দিনে আলেম, বুজুর্গ, মুফতি তারা আছে, তারা মোবাইলের ধারে না, মোবাইলের আশেপাশেও আছে না, মোবাইলকে অপছন্দ করে, মোবাইলকে ফিতনার কারণ মনে করে, এবং মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজের কনসেন্ট্রেশন ঠিক থাকবে না, এরকম অনেক বড় বড় আছে। হ্যাঁ, আমরা যে ভাইরাল হওয়ার ভিত্তিতে মানুষকে আলেমের মর্যাদা দিই, জ্ঞানের মর্যাদা দিই, এটা কিন্তু অনেক বাজে একটা কাজ। এই সমাজের অনেক গুণী আলেম আছে, গুণী মুফতি আছে, মুহাদ্দিস আছে, তারা মোবাইলে কোনো দিন আসে না এবং তারা এগুলো পছন্দই করে না। তো ওই মানুষগুলো
কে বাদ দিয়ে আমরা বিভিন্ন ভাইরাল হলেই তাকে আমরা সম্মানের জায়গায় রাখি, তার কাছ থেকে সব ফতোয়া নিতে চাই, অমুক কী বলতেছে সেই অনুযায়ী, এগুলো ঠিক না। ঠিক আছে? মাঠে ঘাটে দুর্নীতির দৃশ্যগুলো জামাত প্রচারণা করতেছে, বিএনপির ভিতরে অনেক জামাত কর্মী রয়েছে, ওইগুলো বিএনপির নামে বদনাম চালান। আচ্ছা, জামাতের জামাত একটা ইসলামিক সংগঠন, অপরাপর সংগঠনের চেয়ে তাদের মধ্যে দায়বদ্ধতা একটু বেশি আছে, তারা সচেতনভাবে থাকে বা অপরাধ কম করার প্রবণতা থাকে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। শুধু জামাত না, ইসলামিক সংগঠন মানেই একটা ভালো আউটপুট, ভালো প্রত্যাশা মানুষের কাছে থাকে। ঠিক আছে? এইখানে আপনার হলো জামাত একটা প্রোগ্রেস পায় এবং জামাত এদিক থেকে ভালো ফ্লেভার পায়, এবং তারা তো তাদের সহযোদ্ধাদেরকে বাধ্য করে চাঁদা দিতে, ইয়ানত দিতে, এবং ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকেও বাধ্য করে ইয়ানত দিতে। ইয়ানত না দিলে হুমকি ধামকিও দেয়, এরকম আছে। ইয়ানত না দেওয়ার কারণে এক ব্যাংক ম্যানেজারকে মারধর করেছে, এরকম ঘটনাও আছে। তো এই সব কিছু মিলিয়েই জামাত আস্তে আস্তে প্রোগ্রেস করতেছে এবং প্রোগ্রেস করবে। তাদের ভালো আছে, তাদের খারাপও আছে, সব কিছু মিলে তাদের ভালো সংখ্যা বেশি, এটা সবাই দেখছে, এটা তাদের প্রোগ্রেস দিবে। কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের ঘটনায় তারা তাদের আত্ম উপলব্ধি এখনও সঠিক জায়গায় আনতে পারে না, ওই জন্য ওইখান থেকে একটা জাতির ডিগনিটি, পরিচয় যেখান থেকে শুরু, ওইখানে আসলে সমস্যা হয়ে গেছে। এই সমস্যার কারণে তারা আবার এই চিন্তাকে সংশোধনও করতে চায় না। তারা এখনও মনে করে যে ওই সময় বিরোধিতাই নাকি সঠিক ছিল, এরকম চিন্তা ধারণা থেকে তারা বের হয়ে না আসলে যত ভালোই হোক তারা ভালো করবে না এক সময়। বিএনপিতে যোগ দিলে ভালো হবে। দেখেন, আমার বাড়ি বগুড়া, আমি আপনার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা এবং ধারণাগুলো জেনে জেনে বড় হয়েছি ছোটোবেলা থেকেই, এবং আমাদের এলাকার মানুষ তারা বিএনপি দ্বারা প্রভাবিত। আমিও আমার লার্নিংগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন চালচলন এগুলো শিখেছি, জেনেছি। কিন্তু আমি আসলে একটা ভিন্ন রাজনৈতিক চিন্তা নিয়ে বেড়ে উঠছি, মানে আমাদের আন্দোলন সংগ্রামে সেই চিন্তার সবগুলোর সঙ্গে বিএনপির সঙ্গে একমত না, একরকমভাবে চলি না, আমাদের ভিন্ন কর্মকৌশল আছে। তো সেগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটাই আমাদের মতো করে সাজাতে হবে। এই কারণে বিএনপিতে যোগ দেওয়া, বিএনপিতে জয়েন করা এটা ঠিক না, এটা যাওয়া আমাদের উচিত হবে না। আমরা আলাদা একটা রাজনৈতিক পরিচয় নিয়ে কাজ করি, এই রাজনৈতিক পরিচয়ের আলাদা একটা শক্তিমত্তা আছে, যেটা গণ অভ্যুত্থানের সময়েও আপনারা দেখেছেন এবং গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশেও আমরা সাহসের সাথে যে কাজগুলো করছি দেখেছেন। আমরা যদি বিএনপি হয়ে যাই তাহলে তো হবে না। বিএনপি আমাদের বন্ধু সংগঠন, বিএনপি তারা রাজনৈতিক প্রক্রিয়ায় অভিভাবক হিসেবে কাজ করেছে গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের আগে যুগপৎ আন্দোলনে। আমরা তাদের অংশ হয়েও না, মানে ওই যুগপৎ আন্দোলন হচ্ছে আমরাও সেটাতে অংশগ্রহণ করেছি এইরকম। হ্যাঁ, এবং তাদের সাথে এমন কোনো খারাপ সম্পর্ক হয়নি তাদেরকে শত্রু ভাববো বা এরকম। হ্যাঁ, জামাতের সাথেও এরকম খারাপ সম্পর্ক হয়নি তাদেরকে শত্রু ভাববো এরকম। কিন্তু জামাতের আর হলো বিএনপির একটা পার্থক্য রয়েছে। শুধু বিএনপি না, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা, এটা একটা ভালোভাবে রেকর্ড করে নিয়ে, এটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটা লিবারেল একটা পার্টি, খুবই লিবারেল, এবং তাদেরকে গালি দিলেও তারা মন খারাপ করে না। তাদেরকে সারাক্ষণ হ্যারাসমেন্ট করতেছে কিছু ইউটিউবার, তারা কিছু গায়ে মাখে না এগুলো, তারা এটাকে গায়ে মাখার প্রয়োজনও মনে করে না যে কে কি বলছে না বলছে এরকম একটা ভাব। এই জায়গা থেকে জামাত কিন্তু খুবই সেন্সিবল একটা পার্টি, তাদেরকে কেউ মানে একটু বাঁকা চোখে তাকালেও তারা চোখ তুলে নেবে এরকম একটা আচরণ করে, তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে রাস্তায় পারলে মারবে, পেটাবে। মানে জামাত সমালোচনাটাকে সহ্য করতে পারে না,
তারা যখন শিশির মনির আবরার ফাহাদের খুনিদের পক্ষ নিয়ে আইনি লড়াই করছে, তখন যখন আমরা বললাম, তখন তারা এটাকেই হক মনে করা শুরু করলো যে শিশির মনির যা করতেছে ভালোই করতেছে। আমরা যখন এটা শক্তভাবে ধরলাম, চিপ্পা ধরলাম, তখন শিশির মনির ক্ষমা চাইলো, সেখান থেকে ফিরে আসলো। আমার কথা, জামাতের সমকর্মী সমর্থকরা শিশির মনিরের আগের অবস্থানকে হক মনে করতেছিল, অথচ শিশির মনির সেখান থেকে ফিরে আসলো এবং সেই হক মনে কইরা আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। তারপরে শিশির মনির আরেকটা ভুল ছিল, শিশির মনির রানা প্লাজার দুর্ঘটনায় খুনি রানা তার পক্ষে আইনি লড়াই করে তাকে জামিন করিয়েছিল। আমরা আমজনতার দল সেই জামিনের বিরুদ্ধে মানববন্ধন করেছিলাম এবং শিশির মনিরকে সাবধান করেছিলাম সেই সময়। কিন্তু জামাতের লোকেরা এটাকে সঠিক মনে করেছিল যে না, রানা প্লাজার খুনি রানা সে হকের পথে আছে, এরকম একটা অবস্থা। এই যে একটা ভুল হলেও এটাকে সঠিক মনে করা। তারপরে বরিশালে একটা ঘটনা দেখেন, একজন ইমাম, ওরা ইমাম পরিচয় করাই দিয়েছে, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খাইছে, ওরা প্রচার করে দিল ইমাম, ওদের যে পছন্দের গণমাধ্যম সেগুলো দিয়েও নিউজ করাইলো, ইমাম ধরা খাইছে। পরে আমরা বললাম যে না, সে শিবির সভাপতি সাধারণ সম্পাদক এরকম একটা পদে আছে। তখন বললো যে উপজেলা পর্যায়ে আমাদের এই ধরনের কোনো কমিটি নাই। আমরা বললাম আছে, আমরা দেখেছি, প্রমাণ আছে। তারা একচিটিয়াভাবে বলতে থাকলো যে নাই নাই নাই, এবং আমাদেরকে যার পর নাই হ্যারাসমেন্ট করলো। আমাদের নামে অনলাইন পত্রিকা খুললো, ফেক পেজ খুলে সেখান থেকে প্রচার করলো যে সে একজন ইমাম, সে শিবির না। আমরা যখন বিভিন্ন দলিল তথ্য প্রমাণ তুলে ধরলাম, বাধ্য হয়ে তখন ওই ছেলেটাকে শিবির পরিচয় স্বীকার করলো এবং তাকে বহিষ্কার করলো। এই যে মানে হলো জামাতের এই সেন্সিবিলিটি, যে কোনো কিছু অস্বীকার করার প্রবণতা, কোনো কিছু না মেনে নেওয়ার প্রবণতা এবং সেটাকে ঢেকে রাখার প্রবণতা, এইটা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এতটা নাই। বিএনপি কোনো ভুল পাইলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে, আওয়ামী লীগ ভুল পাইলে বহিষ্কার করে। জামাত তার কর্মী সমর্থকদেরকে এইটা তাদের অপরাধগুলো লুকিয়ে রাখার প্রবণতা অত্যন্ত গভীর, এবং তারা এটা আপনার হলো খুব ট্যাক্টফুলি এটা করে। এবং তাদের এই মানে পথে কেউ যদি বাধাগ্রস্ত হয়, তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে, এরকম একটা অবস্থা। এইটা জামাতের কর্মীদেরকে সমর্থক মানে হলো করতে হবে, পরিত্যাগ করতে হবে। এবং তারা যদি বড় দল হতে চায়, তাহলে বড় দলের মতো আচরণ শিখতে হবে, তাদেরকে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে, তাদেরকে সহনীয় আচরণ করতে হবে। তাদের সমালোচনা করতেছে, তাকে গিয়ে গালিগালাজ করা, হ্যারাসমেন্ট করা, এগুলো একটা মানে একটা ছোট দলের কাজ। যে ওরা একটা ভাবে এগুলো বললে মনে হয় তারা ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এত সোজা না, ঠিক আছে? তো এই একটু কথা তো বলা যায়, তাই না? আপনারাও বলবেন, ওইভাবে বলবেন, কিন্তু দল ইন্ডিয়া এসে হ্যারাসমেন্ট করা, এটা এখনও তারা যে ছোট দল হিসেবে আছে, হ্যাঁ, ওইটার একটা প্রমাণ তারা দেয় এই জায়গায়। এটা বিএনপির ক্ষেত্রে এটা নয়। আওয়ামী লীগকে যত গালি দিছি আমরা, আওয়ামী লীগের গায়ে মাখে নাই কখনো। বিএনপিকে যত গালি দেওয়া হয়, বিএনপি কখনো গায়ে মাখে না। বিএনপি দাদা বিএনপিকে নিয়ে সারাক্ষণ বিএনপিকে ন্যাংটা করতেছে, ঠিক আছে? অথচ উনি ন্যাংটা, ওনার ন্যাংটা ভিডিও ফাঁস হয়ে গেছে, কিন্তু উনি বিএনপিকে ন্যাংটা করাতে ব্যস্ত। বিএনপির কোনো নেতা লুঙ্গি পরে কেন আছে, এটা উনি অভিযোগ, কিন্তু নিজে কিন্তু ন্যাংটা, ঠিক আছে? তো আপনার হলো এইরকম একটা অবস্থা। তো এগুলো পরিহার করতে হবে, এগুলো সমাধান করতে হবে, সুরাহা করতে হবে, তাহলে তারা বড় হতে পারবে। হো শেখ হাসিনাকে নিয়ে কত মানুষ কত কথা বলছে, কাঁঠাল রানী, তারপরে কি কি সব বার্গার রানী, কত কিছু বলছে, হেভির গায়ে মাখছে, এগুলা মাখে না। এগুলো জামাত যদি বড় হতে চায়, তাহলে এগুলো অভ্যাস পরিত্যাগ করতে হবে। ছোট মন নিয়ে বড় হওয়া যায় না। আপনারা একটা রুমে কয়েকটা দল মিলে অফিস করেন, অভিযোগ কি সত্য? আমজনতা দলের পার্টি অফিসের সাইজ প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো। এটা হলো আমাদের হল রুমের সাইজ। আমার যে অফিস রুম সেটা হলো 350 স্কোয়ার ফিট বা 400 স্কোয়ার ফিট হবে। আমার আহ্বায়কের
অফিস রুম, সেটাও 400 স্কোয়ার ফিট। এই 400, আর 1500 কত হয়, 2300 স্কোয়ার ফিট। হ্যাঁ, 2300 স্কোয়ার ফিট অফিস অন্য কোনো বড় দলেরও কয়জনের আছে দেখেন। এটা আমাদের অফিস। আমাদের যে পার্টির আহ্বায়ক, তিনি জামান টাওয়ারের মালিক। এই জামান টাওয়ারে এইরকমভাবে প্রত্যেকটা ফ্লোরে প্রায় ধরেন 5000 স্কোয়ার ফিট জায়গা, 5000 স্কোয়ার ফিট জায়গা, এবং সেটা 16 তলা। এটার মালিক সে। এই বিরাট একটা বহুতল ভবনে অনেক রাজনৈতিক দলকে সে অফিস দিয়েছে। সাধারণত রাজনৈতিক দলের জন্য অফিস ভাড়া দিতে চায় না মালিকরা। এই জায়গা থেকে উনি উদারভাবে যখনই যে দল আসে তাদেরকে অফিস ভাড়া দেন। তার উদারতা এটা। না জেনে মূর্খের মতো এসে বলতেছে এক রুমে নাকি সবাই অফিস করে। কি সব বকওয়াস ফাউল পোলাপান, মূর্খের মতো কথা বলে। শুধু একটা বিল্ডিং না, পাশাপাশি 2টা বিল্ডিং আমাদের আহ্বায়কের মালিক। আমার কথা শোনে না ওয়াজেদ আলী ভাই? না শুনলেন। আমের ব্যবসা করছি। আমের ব্যবসা তো করা লাগবে। আমের ব্যবসা করতে হবে না ভাই? আমের ব্যবসা করব, আরও ব্যবসা করব, দোয়া করেন। একটা স্টেবল একটা ব্যবসা করতে হবে। হ্যাঁ, আমি আসলে অনেক ক্লান্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই আমের কারবারি করতে করতে। এত পরিশ্রম গায়ে সহ্য হচ্ছে না। ফখরুল সাহেব, আমার সাথে মির্জা ফখরুলের সম্পর্ক অনেক বেশি কোল্ড না বা ওয়ার্ম না। আমি কখনো তার সাথে ফোনে কথাও বলিনি। আমি আমার রাজনৈতিক লাইফ টাইমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কখনো ফোনে কথা বলি নাই। ঠিক আছে, আমি কখনো তাকে ফোন দিই নাই, উনিও আমাকে কখনো ফোন দেয়নি বা ফোন দেওয়ার জন্য প্রয়োজন মনে করেনি। আমার সাথে কথা হয়েছে বা কথা হয়, জনাব তারেক রহমানের কথা হয়, তারপরে বিএনপি ফ্যামিলির আরও অন্যান্য অপ্রাপ্য বড়দের সাথে কথা হয়, এইটুকুই। শোনেন, যারা রাজনীতিবিদ না, তারা কীভাবে টাকা বানায় জানেন? একটা গল্প বলি, খুব ভাল লাগবে। গত কয়েকদিন যাবৎ একটা ওই যে আছে না, বাড়ি বানাই, এটাকে কি বলে, বসুন্ধরা গ্রুপের মতো একটা কোম্পানি আমাকে কয়েকদিন ধরে ফোন করছে, দেখা করছে। আমি বলছি এইভাবে ফোন দিচ্ছেন কেন বারবার, ঘটনা কি? তো বলছে যে তারেক ভাই, আপনাকে তো অনেক মানুষ চেনে, আপনাকে আমরা বিজনেস পার্টনার করতে চাই। ঠিক আছে, আমি বললাম বিজনেস পার্টনার আমাকে করবেন কেন, আমি তো ব্যবসায় সময় দিতে পারি না। তো বলছে না, আপনাকে অনেক মানুষ চেনে, আপনি আমাদের সাথে থাকলে আমাদের ব্যবসা হবে। এরকম বিভিন্ন কথা বলল। তো আমি বুঝতে পারলাম বিষয়টা, যে তারা আমার সাথে ইনভলভ হতে চায় কেন, কীভাবে কি বুঝলাম। তো ওইটা দেখে একটা ধারণা হলো যে রাজনৈতিক ব্যক্তিরা কীভাবে অর্থ সম্পদের মালিক হয়, বা কীভাবে জামাত বসুন্ধরাকে ব্যাকআপ দিচ্ছে, বা বসুন্ধরা জামাতের সাথে সম্পৃক্ত হলো, বা এনসিপির সাথে সম্পৃক্ত হলো।
তাদের তাদের সঙ্গী হলে তারা অনেকগুলো টাকা দিত, বুঝছেন? বিএনপি থেকে নমিনেশন নেব না ভাই, আমাদের যে দলটা আছে এখান থেকে নির্বাচন করবো। হারলে কোনো ক্ষতি আছে? এখন বেঁচে আছি না তো, হেরে বেঁচে থাকলাম, ধরেন বিএনপি নেতার কাছে হারলাম, জামাতের নেতার কাছে হারলাম, হারলে কি হবে? হারা খারাপ নাকি? আমি চাই কোনো একজন বড় বিএনপি নেতা তার আসনে নির্বাচন করতে এবং তার সঙ্গে প্রতিযোগিতা করে হারি বা জিতে আমার সমস্যা নাই, আমার এটা ইচ্ছা। এখন তো বিএনপি অনেক ভালো ফেভারে আছে, ঠিক আছে? আমি আমার জনতা দলের যে মার্কা, এই মার্কা নিয়েই একটা আসনে নির্বাচন করব, যেখানে ভালো কোনো বিএনপি নেতা কম্পিট করবে, এবং সেখানে আমি হারি বা জিতি যেটাই হোক, বাট আমার দলের পক্ষ থেকে আমার দলের নাম দিয়ে সেখানে কম্পিট করব, এটা আমার ইচ্ছা। এটা আমাদের জনতা দলের রাজনীতির স্বার্থে এভাবে করতে চাই, আমার দলের ভালোর জন্য। আপনারা দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, শ্রাবণ আহমেদ সুমন, এই সরকার আরও 5 বছর থাকবে। ডক্টর ইউনূসকে এটা হলো চট্টগ্রামে একটা বিশেষ রিসোর্টে 2007 সালে তাকে অফার করা হয়েছিল দায়িত্ব নেওয়ার জন্য সরকারের। তখন উনি 10 বছর থাকতে চান এরকম শর্ত দিয়েছিলেন, তাহলে উনি দায়িত্ব নেবেন। ডক্টর ইউনূসের মধ্যে ওই খায়েশটা আছে, 5 বছর থাকা, 7 বছর থাকা, ওই খায়েশটা আছে। এটা হলো একটা বাস্তবতা। শ্রাবণ আহমেদ সুমন, হ্যাঁ, কিন্তু এইটা আমি আছি না, চ্যালেঞ্জ করব, থামায় দেব, ঠিক আছে? এবং আমরা জিতব। আচ্ছা, মানে মুখে আঠা লাগবে না এরকম কোনো কাঁঠাল আছে নাকি? একটা কথা বলেছে, যে বড় নেতার সাথে প্রতিযোগিতা করে পাশ করবেন তারপর সরকার দলীয় মন্ত্রী হবে, মানে কি বুঝলাম না। তো ভালো থাকেন সবাই। অনেকক্ষণ লাইভে ছিলাম, অনেকে যুক্ত ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। জামাত নিয়ে অনেক কথা বলেছি, অনেক দল নিয়ে অনেক কথা বলেছি। আসসালামু আলাইকুম।